ট্রান্সফার থেকে শুরু করে বিভিন্ন ধরনের পরিষেবা থাকে। তো সেই পরিষেবাগুলো যদি আপ টু দ্য মার্ক না হয় তাহলে কিন্তু শর্ট জার্নির ক্ষেত্রে অতটা সমস্যা না হলেও লং জার্নির ক্ষেত্রে কিন্তু অনেকটাই সমস্যা হয়। আর প্রাইসের কথায় আসি, বিমান বাংলাদেশ আর কাতার এয়ারওয়েজে কিন্তু আমার অলমোস্ট সেম টাকাই গেছে। এরকম নয় যে খুব বেশি টাকা আমি কাতার এয়ারওয়েজে স্পেন্ড করেছি। অনেক এয়ারলাইন্সের অপশানস থাকে না। ইউএসএ ভিসা যদি থাকে তোমাদের তাহলে কিন্তু অপশানটা অনেকটা ব্রড হয় এবং সেই ফ্লাইটগুলো কিন্তু খরচা অনেক কম হয়। কিন্তু সেটা যদি না থাকে তাহলে কিন্তু ফ্লাইটের অপশান এমনিতেই কম থাকে এবং তারপরে কিন্তু ফ্লাইটের কস্ট অনেকটা বেশি। বা সেই রকম পরিষেবা পেতে গেলে আমাকে কেন আমি বিমান বাংলাদেশে ট্রাভেল করছি, বা আমি বিমান বাংলাদেশে আর কোনোদিন ট্রাভেল করতে পারবো না। তো এই ধরনের কমেন্ট তোমরা এর আগের ভিডিও আমাকে করেছো, এই ধরনের কমেন্ট করো না। আমি যাতে তোমাদের সুবিধা হয় দুটো দিকই আমি তুলে ধরেছি এবং বিমান বাংলাদেশ সম্পর্কে কিন্তু আমি কোনো খারাপ মন্তব্য করছি না। হ্যালো গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ভয়েস অফ হ্যাপিনেসের নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে এসেছি তোমাদের কাছে। আজকের ভিডিও থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো আজকে কোনো ভ্লগ আসছে না। আজকের ভিডিওটা ইনফরমেটিভ হতে চলেছে। তাহলে চলো আর দেরি না করে ভিডিওটা স্টার্ট করি। তোমরা তো জানোই যে আমরা রিসেন্টলি কানাডা থেকে কলকাতা বেড়াতে গেছিলাম এবং গেছিলাম কাতার এয়ারওয়েজে। আর আমি যখন গত বছর কানাডায় আসি কলকাতা থেকে, আমি এসেছিলাম বিমান বাংলাদেশে। তো আমার এখন মোটামুটি দুটো এয়ারলাইন্সে কানাডা টু ইন্ডিয়া আর ইন্ডিয়া টু কানাডা জার্নি ফ্লাইট এক্সপিরিয়েন্স হয়েছে। আমি এই বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো, যাতে কিনা যারা কানাডায় আসবো ভাবছো কলকাতা থেকে বা ইন্ডিয়া থেকে, বা যারা ভাবছো যে কানাডা থেকে বাংলাদেশ বা কলকাতা যাবে, তাদের যাতে যখন ফ্লাইট বুক করবে ফ্লাইট চয়েসের কিছু সুবিধা হয়। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করব। তাহলে চলো শুরু করা যাক। প্রথম পয়েন্ট আমি যেটা বলবো, যে যখন আমরা লং ডিস্টেন্স ট্রাভেল করি, কারণ কলকাতা থেকে বা বাংলাদেশ থেকে কানাডা কিন্তু একটা লং ডিস্টেন্স ফ্লাইট হয়, তখন কিন্তু আমাদের প্রথম যে কথাটা মাথায় রাখতেই হয় সেটা যে ফ্লাইটটা অন টাইম থাকে কিনা। এটা আমি বলবো যে কাতার এয়ারওয়েজ বা বিমান বাংলাদেশ এই দুটো এয়ারলাইন্সই কিন্তু কলকাতা থেকে কানাডা বা টরন্টো এই পুরো এন্টায়ার জার্নিটা কমপ্লিট করছে 23 থেকে 25 ঘন্টায়। তো খুব কাছাকাছি দুটো এয়ারওয়েজ এই সময়ের মধ্যে রয়েছে, ফলে দুটোই সেই দিক থেকে কিন্তু একই র্যাঙ্ক করছে। বাট ফ্লাইট অন টাইম আছে কি না এইটা বিচার করলে কিন্তু কাতার এয়ারওয়েজ বিমান বাংলাদেশের থেকে অনেকটা আগে এগিয়ে যাবে। তার কারণ আমরা যখন কানাডা থেকে কলকাতায় গেছিলাম আমাদের 3টে ফ্লাইট ছিল। প্রথমটা পোর্টার এয়ারলাইন্স এবং তারপরে দুটো ফ্লাইট ছিল কাতার এয়ারলাইন্সে, এবং এই 3টে ফ্লাইটই কিন্তু আমাদের অন টাইম ছিল এবং কোনো রকম সমস্যা কিন্তু আমাদের হয়নি। এবং কলকাতা থেকে যখন আবার টরন্টো বা কানাডা আমরা ব্যাক করি, তখনও কিন্তু যে 3টে ফ্লাইট ছিল কাতার এয়ারওয়েজে, দুটো ফ্লাইট কাতার এয়ারওয়েজ আর আরেকটা পোর্টার এয়ারলাইন্স অপারেটেড বাই কাতার এয়ারওয়েজ, তো 3টে ফ্লাইটই কিন্তু অন টাইম ছিল। অন্যদিকে কিন্তু আমি যখন কলকাতা থেকে প্রথমবার কানাডায় আসি, তখন কিন্তু বিমান বাংলাদেশের ফ্লাইট, আমার দুটো ফ্লাইট ছিল, প্রথমটা কলকাতা থেকে ঢাকা আর তার পরেরটা ঢাকা থেকে টরন্টো ভায়া ইস্তানবুল। ইস্তানবুলে লেওভার ছিল, বাট লেওভারটা কিন্তু এয়ারপোর্টে ছিল না এবং ইস্তানবুলে কিন্তু আমার ফ্লাইট অনেক ডিলে ছিল। তো এতটাই ডিলে ছিল, প্রায় 2.5 ঘন্টা মতন ডিলে ছিল। তো এবার বুঝতেই পারছো যখন লং জার্নি হয় তখন কিন্তু যদি ডিলে থাকে তো সেই জার্নিটা কিন্তু আরও কষ্টকর হয়ে যায়। এবং আমি শুধু আমার ক্ষেত্রে এক্সপিরিয়েন্স হয়েছে এরকম বলবো না, আমি জানি আরও আমার চারপাশের অনেকেই বিমান বাংলাদেশে ট্রাভেল করেছে এবং তাদের ক্ষেত্রেও আমি দেখেছি যে যখনই কলকাতা থেকে টরন্টো আসে সেই ফ্লাইটটা কিন্তু ডিলে থাকে। আবার এটাও শুনেছি আমি অনেকের কাছে যে কানাডা থেকে যখন আবার বাংলাদেশ বা কলকাতা যায়, সেই বিমান বাংলাদেশের ফ্লাইট কিন্তু অতটা ডিলে হয় না। তো তোমরা যখনই নেক্সট কোনো বুকিং করবে ফ্লাইটের বা ভাবছো যে কোন ফ্লাইট নেওয়া ঠিক হবে, এই পয়েন্টটা কিন্তু অবশ্যই মাথায় রেখো যে বিমান বাংলাদেশ কিন্তু মাঝে সাঝেই ডিলে হয়। আচ্ছা, সেকেন্ড পয়েন্টে এবার চলে আসি, সেটা হলো এয়ারপোর্ট এবং এয়ারপোর্টের পরিষেবা। কাতার এয়ারওয়েজ
যেখানে স্টপ দেয় সেটা হচ্ছে দোহা। তো দোহাতে আমাদের টরন্টো থেকে মন্ট্রিয়াল পোর্টার ছিল, এবং মন্ট্রিয়াল থেকে কাতার এয়ারওয়েজেতে দোহা, এবং থার্ড ফ্লাইটটা ছিল হচ্ছে দোহা থেকে কলকাতা। তো এন্টায়ার এক্সপিরিয়েন্স আমাদের যে স্টপগুলো ছিল দোহাতে, সেইটা কিন্তু ভালো ছিল। এবং দোহাতে যখন আমরা নামলাম, তারপরে যে ট্রান্সফার ছিল সেটাও কিন্তু স্মুথ ছিল, কোনো রকম সমস্যা হয়নি। দোহা এয়ারপোর্টের কথায় তো বিশেষ কিছু বলার নেই, তোমরা সবাই জানো যে মিডল ইস্টের এয়ারপোর্টগুলো কতটা সুন্দর হয়। এবং দোহা এয়ারপোর্টে আমাদের যদিও খুব কম সময় লেওভার ছিল, অলমোস্ট 2 আওয়ার্স, বাট যদি বেশি সময়েরও লেওভার থাকতো আমার মনে হয় যে কোনো রকম সমস্যা হতো না। তার কারণ এয়ারপোর্টের পরিষেবা এবং সমস্ত ব্যবস্থা কিন্তু খুবই ভালো ছিল। সেখানে ওয়াইফাই থেকে শুরু করে সমস্ত ধরনের ট্রান্সফার, সেখানে এয়ারপোর্টে যেহেতু বিরাট বড় হয় এবং সেখানে কিন্তু ট্রান্সফারের সুব্যবস্থা ছিল, হ্যাসেল ফ্রি ট্রান্সফার। অন্যদিকে আমি অবশ্যই বলবো, যখন কলকাতা থেকে আমি টরন্টো আসি তখন কিন্তু আমার বিমান বাংলাদেশের সেকেন্ড ফ্লাইটটা ছিল ঢাকা থেকে। আর ঢাকা এয়ারপোর্টের যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু আমার একেবারেই ভালো ছিল না। এই বিষয় নিয়ে এর আগের ভিডিওতে যখন আমি বিমান বাংলাদেশের এক্সপিরিয়েন্স বা আমার কলকাতা টু টরন্টো জার্নির এক্সপিরিয়েন্স, ফার্স্ট এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেই ভিডিওয়ে তোমরা অনেক কমেন্ট করেছে, আমার কাছে এসেছে যে তাহলে আমি কেন বিমান বাংলাদেশে ফ্লাইট চুজ করেছি, বা চিফ ফ্লাইটে যখন যাচ্ছি তখন সেই সমস্যাগুলো মেনে নিয়ে যেতে হয়। এই ধরনের অনেক কমেন্ট করেছো। তো ফ্লাইটের কথা তো অন্য, বাট আমি এখানে বলতে চাইছি যে এয়ারপোর্টের পরিষেবা, যখন একটা লং ডিস্টেন্স ট্রাভেল করা হয় তখন কিন্তু অনেকগুলো দিক মাথায় রাখতে হয়। সেখানে যেরকম আমাদেরকে অনেক লাগেজ ক্যারি করতে হয়, সেখানে কিন্তু আমাদের এয়ারপোর্টে খাবার থেকে শুরু করে, টয়লেট থেকে শুরু করে বিভিন্ন ধরনের পরিষেবা থাকে। এছাড়াও ট্রান্সফার থেকে শুরু করে বিভিন্ন ধরনের পরিষেবা থাকে। তো সেই পরিষেবাগুলো যদি আপ টু দ্য মার্ক না হয়, তাহলে কিন্তু শর্ট জার্নির ক্ষেত্রে অতটা সমস্যা না হলেও লং জার্নির ক্ষেত্রে কিন্তু অনেকটাই সমস্যা হয়। এবং সেই পয়েন্টগুলোই আমি তোমাদের আগের ভিডিওতে বলার চেষ্টা করেছি, এবং এই ভিডিওতে আবারও বলবো যে আমার যেটুকু এক্সপিরিয়েন্স, আমি জানি না, সেই ভিডিওতে তোমরা অনেকেই বলেছো যে নতুন টার্মিনাল ঢাকাতে স্টার্ট হয়ে গেছে, তো কেন আমি এই ধরনের এক্সপিরিয়েন্স করেছি এই নিয়ে তোমরা কমেন্ট করেছো। বাট নতুন টার্মিনালে আমি যখন গেছি তখন আমি সেই এক্সপিরিয়েন্স করিনি, এটা আমি বলছি গত বছরের কথা। এবং আর ঢাকা এয়ারপোর্টে আগের যে পয়েন্টসগুলো আমি বললাম সেগুলো ছাড়াও কিন্তু সিকিউরিটির যে জায়গাটা রয়েছে, এবং যখন ব্যাগেজ চেক করছে সিকিউরিটিতে, সেই জায়গাটাও আমি তুলে ধরেছিলাম আগের ভিডিওয়ে। সেখানে কিন্তু যে অটোমেটেড বেল্ট সিস্টেম থাকে সেই রকম কিন্তু ছিল না। সেখানে কিন্তু হাতে করে করে আমার সমস্ত পিঠের ব্যাগ যেটা ছিল, যেটাকে ল্যাপটপ ব্যাগ বলে, বা ক্যারি অন লাগেজ যেটা ছিল, সেগুলোকে কিন্তু হাতে করে করে নিয়ে যেতে হয়েছিল। এবং সেটা কিন্তু যদি কেউ দূরে যাত্রা করে এবং তাদের যদি লাগেজ বেশি থাকে, অনেক জিনিসপত্র ক্যারি করতে হয় ছোটোখাটো, এবং বিশেষ করে একা যখন ট্রাভেল করছো, সেটা কিন্তু একটা সমস্যা হতে পারে। তো এইটা মাথায় রেখো, যদি এখন অন্য এয়ারপোর্ট হয়ে যায়, টার্মিনাল হয়ে যায়, তাহলে তো ডিফারেন্ট কথা। কোন টার্মিনালে ঢাকায় ছাড়ছে বা কোন টার্মিনালে ফ্লাইট তোমাদের আসবে সেইটা নজরে রেখো। এবং ঢাকা এয়ারপোর্টে কিন্তু আমি যে সময় ট্রাভেল করেছি কোনো ওয়াইফাই পাইনি, ফলে লং ডিউরেশনের জন্য কিন্তু যদি তোমাদের লেওভার থাকে ফ্লাইটের, সেটাও কিন্তু একটা সমস্যার কারণ হতে পারে, সেটাও কিন্তু তোমরা মাথায় রেখো। আচ্ছা, এবারে আসি আমি মিলের কথায়। যেহেতু লং ডিস্টেন্স ট্রাভেল আছে, তো সেই জন্যই খাবারের কথা কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। তো এখানে আমি বলবো যে কাতার এয়ারওয়েজ আর বিমান বাংলাদেশ, এই দুটো এয়ারওয়েজেই কিন্তু যথেষ্ট পরিমাণে খাবার দিয়েছিল। মানে 3টে থেকে 4টে মিল তো দিয়েই ছিল। তো সেই নিয়ে কিন্তু আমি দুটো এয়ারওয়েজকেই প্রায় সমান জায়গাতেই রাখবো। এবারে যদি আসি যে খাবারের গুণগত মান, সেখানে কিন্তু আমি কাতার এয়ারওয়েজকে কিছুটা এগিয়ে রাখবো। তার কারণ বিমান বাংলাদেশের খাবার যদিও অনেক দিয়েছিল, কিন্তু এটা বলতে পারছি না যে সব খাবারের টেস্ট ভালো ছিল বা সব খাবারের মান
ভালো ছিল। তো স্ট্যান্ডার্ড বা ওকেইশ আমি বলবো। সেক্ষেত্রে কিন্তু কাতার এয়ারওয়েজের যে কটা মিল দিয়েছিল সবগুলোরই কিন্তু খাবার যথেষ্ট ভালো ছিল। এবং থার্ড ফ্লাইট বা লাস্ট ফ্লাইট আমরা যখন দোহা থেকে কলকাতা যাই, সেই লাস্ট ফ্লাইটে কিন্তু আমাদের ফিশ বিরিয়ানিও দিয়েছিল এবং সেটা কিন্তু খুবই ভালো কোয়ালিটির ছিল। তো আমি বলবো যে ফুডের গুণগত মান দিক থেকে বিচার করলে কিন্তু কাতার এয়ারওয়েজকে আমি কিছুটা এগিয়ে রাখবো। আর সবশেষে আমি বলবো যে এয়ারক্রাফটের যে সার্ভিসগুলো সেগুলোর ক্ষেত্রে হচ্ছে প্রথমেই আসি যে সিট এবং লেগ স্পেস। সেখানে কিন্তু কাতার এয়ারওয়েজকে আমি এগিয়ে রাখছি, যেখানে হচ্ছে যে লেগ স্পেসও কিন্তু যথেষ্ট ছিল এবং সিটও কিন্তু বিমান বাংলাদেশের থেকে অনেকটাই বেটার ছিল। আর বাকি রইল হচ্ছে যে আদার্স যে অ্যাক্সেসরিজ বা ট্রাভেল কিট ফ্লাইটে দেয়, সেগুলো দুটো ফ্লাইটেই দিয়েছিল, ফলে সেটা নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। তবে হ্যাঁ, কাতার এয়ারওয়েজে যখন আমি আমার ফোন চার্জ দিতে চেষ্টা করি, সেখানে কিন্তু যে ইউএসবি যে কানেক্টার ছিল সেইটা কিন্তু কাজ করছিল না। তো সেই সমস্যায় আমি পড়েছিলাম। তো এইটা একটা কাতার এয়ারওয়েজের ডাউন সাইড, সেটা আমি বলবো। এছাড়া কিন্তু এয়ারক্রাফটের মধ্যে যে স্টাফ তাদের বা ক্রু মেম্বার তাদের কিন্তু ব্যবহার খুবই ভালো ছিল দুটো এয়ারওয়েজেই। তো সেটাও কিন্তু দুটো এয়ারওয়েজকে আমি সমান জায়গায় রাখছি। আর প্রাইসের কথায় আসি, বিমান বাংলাদেশ আর কাতার এয়ারওয়েজে কিন্তু আমার অলমোস্ট সেম টাকাই গেছে। এরকম নয় যে খুব বেশি টাকা আমি কাতার এয়ারওয়েজে স্পেন্ড করেছি। তো সেই বেসিসে দাঁড়িয়ে কিন্তু আমি বলবো যে যদি তোমাদের কাছে দুটো অপশন থাকে, তাহলে আমি রেকমেন্ড করবো তোমরা কাতার এয়ারওয়েজে যাও। কারণ যে পয়েন্টসগুলো আমি তোমাদের বললাম, সব দিক থেকে কিন্তু মোটামুটি কাতার এয়ারওয়েজ এগিয়ে আছে। তো এই ছিল মোটামুটি 4-5টা পয়েন্ট যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আমি জানি যে ইদানিং কালে কিন্তু ফ্লাইটের কস্ট প্রচণ্ডভাবে বেড়ে গেছে। তো লং ডিস্টেন্স জার্নির ক্ষেত্রে বা যখন কলকাতা থেকে টরন্টো, কানাডায় যারা আসবে ভাবছো বা বাংলাদেশ থেকে আসবে ভাবছো, আমি জানি যে আমার চ্যানেলে কিন্তু অনেক বন্ধু আছে যারা বাংলাদেশ থেকে বিলং করো এবং তারা যদি কানাডায় আসতে চাও, ফ্লাইট খুঁজছো, তাদের যাতে একটু সুবিধা হয় সেই হিসেবেই কিন্তু আমি এই তথ্যগুলো তোমাদের কাছে তুলে ধরলাম। আর ক্যানাডা থেকেও যারা ভাবছো যে ইন্ডিয়া যাবে, বাংলাদেশ যাবে, তাদেরও যাতে কোন ফ্লাইটে গেলে সুবিধা হয় ডিসাইড করছো, তাদের সুবিধা হবে, সেই জন্যই কিন্তু এই ভিডিওটা আমার বানানো। কারণ ক্যানাডা থেকে কিন্তু প্রচুর ফ্লাইটের কস্ট বেড়ে গেছে এবং যারা ক্যানাডায় পিআর নিয়ে আছো, ওয়ার্ক পারমিটে আছো বা স্টুডেন্ট আছো এবং যাদের ইউএস ভিসা নেই, তাদের ক্ষেত্রে কিন্তু অনেক এয়ারলাইন্সের অপশানস থাকে না। ইউএসএ ভিসা যদি থাকে তোমাদের, তাহলে কিন্তু অপশানটা অনেকটা ব্রড হয় এবং সেই ফ্লাইটগুলো কিন্তু খরচা অনেক কম হয়। কিন্তু সেটা যদি না থাকে, তাহলে কিন্তু ফ্লাইটের অপশান এমনিতেই কম থাকে এবং তারপরে কিন্তু ফ্লাইটের কস্ট অনেকটা বেশি। তো আশা করি আমার ভিডিওটা তোমাদের হেল্পফুল হলো। আমাকে নিচে কমেন্ট করে জানিও যে যদি আর কিছু এই এয়ারলাইন্স দুটো সম্পর্কে জানার থাকে, আমি নিশ্চয়ই সেই তোমাদের প্রশ্নের অ্যাড্রেস করার চেষ্টা করব। কারণ যেহেতু আমার এই দুটো এয়ারলাইন্সেরই অভিজ্ঞতা আছে, সেই দুটোই তোমাদের সাথে শেয়ার করলাম। আমাকে প্লিজ নিচে কমেন্ট করে কেউ বলো না যে আমি যদি চিপ এয়ারওয়েজে ট্রাভেল করি তাহলে সেই রকম এক্সপিরিয়েন্সই আমি পাবো, কেন আমি হাই এন্ড এয়ারওয়েজের দিকে টিকিট কাটিনি, বা সেই রকম পরিষেবা পেতে গেলে আমাকে কেন আমি বিমান বাংলাদেশে ট্রাভেল করছি, বা আমি বিমান বাংলাদেশে আর কোনোদিন ট্রাভেল করতে পারবো না। তো এই ধরনের কমেন্ট তোমরা এর আগের ভিডিও আমাকে করেছো, এই ধরনের কমেন্ট করো না। আমি যাতে তোমাদের সুবিধা হয় দুটো দিকই আমি তুলে ধরেছি এবং বিমান বাংলাদেশ সম্পর্কে কিন্তু আমি কোনো খারাপ মন্তব্য করছি না। দুটো পয়েন্টই আমার খারাপ লেগেছে, যেটা এই ভিডিওতেও আমি বললাম আর আগের ভিডিওতে আমি বলেছি। তো নিচে আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে কিন্তু একদম ভুলবে না।